ওজন কমাতে রাতে রুটি খাবেন না, এটা নাকি এখন অনেকেই বলছেন। আদৌ কি সত্যি যে রুটি খেলে ওজন বেড়ে যায়? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব, বা বলতে পারি যে যাদের বয়স 35, 40, 50 ছাড়িয়েছে তাদের ডায়েট কী ধরনের হওয়া উচিত সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। আমি সিনিয়র কনসালটেন্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে কাজ করি। আমার বিষয় মূলত বার্ধক্যজনিত সমস্যা, জয়েন্ট ডিজিজ বা রিউমাটোলজি এবং ডায়াবেটিস বা সুগার সংক্রান্ত সমস্যা। আজকের বিষয় খাওয়া দাওয়া জিনিসটা খুব জটিল। ওভারঅল সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় ডাক্তার হিসেবেও এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারিনি যে কোন খাবার বা কী ধরনের খাবারটা আমাদের উচিত আর কোনটা আমাদের পক্ষে ক্ষতিকারক। আমরা অনেক ধরনের খাবার বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ আমরা ট্রাই করে দেখেছি, বিভিন্ন ধরনের ডায়েট কন্ট্রোল প্রোগ্রাম ট্রাই করে দেখেছি, কিন্তু কোনোটারই একটা লং টার্ম বেনিফিট বা লং টার্ম লস কিন্তু আমরা পুরো বুঝে উঠতে পারিনি। অনেক সময় দেখা গেছে যারা চেহারায় স্থূল তারা বেশি দিন বেঁচেছে। আমেরিকায় একটা স্টাডি বেরিয়েছিল, তাতে দেখা গেছিল যার ওজন যত বেশি তার আয়ু তত বেশি। উল্টো দিকে দেখা গেছে যারা যত বিত্তশালী, যারা যত বেশি ওজন, বিত্তশালী এবং ওজন দুটোর মধ্যে একটা অদ্ভুত রিলেশন রয়েছে, মানে যারা নিজেদের চিকিৎসা অ্যাফোর্ড করতে পেরেছে তারা বেশি দিন বাঁচছে। আবার যারা দেখা যাচ্ছে যে বিত্তশালী নয়, তারা রোগা মানুষ হয়েও কিন্তু তারা অকালে চলে যাচ্ছে, নিজেদের চিকিৎসাটা সঠিকভাবে করতে পারে না তার অর্থ জোগাড়ের জন্য। তাই এই জায়গাটা খুব জটিল, এবং রোগা এবং মোটার সাথে আয়ু এবং সুস্থ থাকা এই সম্পর্কটাও খুব জটিল। কিন্তু আমাদের তো একটা পথে চলতে হবে, সেই পথটা হচ্ছে সুষম খাদ্যের পথ। আমাদের 6টি খাদ্যদ্রব্য আছে যেটা আমরা নিয়মিত বিভিন্ন রকমভাবে ব্যবহার করে বা নিয়ে থাকি। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস বা খনিজ পদার্থ এবং জল। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা নিই জল, এবং আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণ থাকে জল। আর এই বাকি জিনিসগুলো আমরা আমাদের বিভিন্ন খাবারের মধ্যে নিই। আমি একটুখানি ছোট করে আমার নিজের পয়েন্ট অফ ভিউতে একটা ছোট গল্প বলতে চাই। সেটা হচ্ছে মানুষ আসলে কি ছিল। আজকে মানুষ অমনিভোর, মানে সর্বভোগ, কিন্তু মানুষ কি সত্যি অমনিভোর ছিল? মানুষ কিন্তু ছিল কার্নিভোর, মানে মাংসাশী। গুহায় থাকতো, বল্লম দিয়ে, তীর ধনুক দিয়ে হরিণ শিকার করত, খরগোশ শিকার করত এবং সেটাকে ঝলসে খেত। উল্টো দিকে ভেবে দেখুন, এমন একটা খাবার যেটা পিওর প্রোটিন, সেখানে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা নেই, সেখানে কোনো তেল নেই, শুধু পুড়িয়ে একটা খাবার খাওয়া, সেইটা খেয়ে কিন্তু বেঁচে থাকতো। এবং আমরা যদি মিশরের বা অন্যান্য গুহাগুলোর চিত্র দেখি তাহলে দেখবো সেখানে মানুষের যা ফিগার দেখানো হয়েছে, যেরকম মাসেল এবং যেরকম বডি ফিগার, আমরা কিন্তু ওদেরকে আজকের দিনে আদর্শ পুরুষ বা আদর্শ মহিলা ভেবে থাকি। সেদিক থেকে দেখতে গেলে যদি আমরা শুধুমাত্র মাংস ঝলসে খেতে পারতাম তাহলে কিন্তু সেটা আইডিয়াল খাবার হতো, এবং সেটা সব দিক থেকে আমাদের শরীরের উপকারে লাগতো বা শরীরের গঠন তৈরি করত। কিন্তু এর মধ্যে একটা জেনেটিক ব্যাপার আছে। একটা খুব সুন্দর স্টাডি কিছুদিন আগে বেরিয়েছে, সেখানে বলছে যে ভারতবাসী বা এশিয়ান পপুলেশন কোনোদিন ডায়েট কন্ট্রোল করে নাকি রোগা হতে পারবে না। কেন? তার পক্ষে যুক্তি দেয়া হচ্ছে যে এই সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়াতে শেষ 200 বছরে 6টা মন্বন্তর হয়েছে, যেখানে প্রায়
30 কোটি পপুলেশনের লোক একসময় মারা গেছে, মানে যে সময় মাত্র 58 কি 50 কোটি পপুলেশন ছিল, তাদের মধ্যে 30 কোটি পপুলেশন মন্বন্তরের ফলে মারা গেছে। অর্থাৎ যারা বেঁচে আছে তারা সবাই কিন্তু ওই মন্বন্তরের ওই 25 দিন, 30 দিন, কখনো কখনো 100 দিন খাবার না খেয়েও তারা বেঁচে আছে। আজ আমরা যে জেনারেশন ক্যারি করছি সেই জেনারেশন কিন্তু এই বেঁচে থাকা মানুষগুলোরই জিন নিয়ে আছি আমরা। অর্থাৎ আমরা কিন্তু 100 দিন উপোস করলেও বেঁচে থাকবো, 100 দিন উপোস করলেও কিন্তু রোগা হব না। জেনেটিক যুক্তি কিন্তু সেটা কিছুটা বলে। তাহলে কি করব আমরা? আমাদের করণীয় কি? আমরা ডায়েট কন্ট্রোল করেও রোগা হতে পারবো না বলছে, রোগা হলে আমাদের আয়ু বাড়বে না বলছে, অথচ আমরা আবার ওই রকম মাংস সিদ্ধ করে দিনের পর দিন খেতেও পারবো না। তো আমাদের একটা মাঝামাঝি মধ্যপন্থায় যেতে হবে। ভাত রুটি অর্থাৎ ধান এবং গম এই দুটো আমাদের জাতীয় শস্য, এবং প্রতিটি বাড়িতে এই দুটির একটি কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে, সেটা ভারতের যে বাড়িতেই যাওয়া হোক না কেন। এবং আজকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সৌজন্যে ভাত অর্থাৎ চাল এবং আলু ছোটবেলা থেকেই বাচ্চাদের দেওয়া হচ্ছে স্কুলে। অর্থাৎ ছোটবেলা থেকেই আমরা কিন্তু হাই কার্বোহাইড্রেট ডায়েট এদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। একবেলা খাক, কিন্তু হাই কার্বোহাইড্রেট ডায়েট তারা খাচ্ছে। অর্থাৎ যে জিনিসটা আমরা ডায়াবেটিস হিসেবে মানা করি সেই জিনিসটা কিন্তু একদম জন্মের প্রথম দিক থেকে আমরা ধরিয়ে দিচ্ছি। ভালো করছি, ঠিক করছি জানি না, আইডিয়া নেই, কিন্তু এটা করা হচ্ছে। এবার ভাতে কিরকম কার্বোহাইড্রেট থাকে? 100 গ্রাম চালে থাকে 300 ক্যালোরি। ঠিক সেরকম 100 গ্রাম গমেও থাকে সমপরিমাণ 300 কি থেকে 350 ক্যালোরি। এবার আমরা যে বলি ভাত ছেড়ে রুটি খাবো, তার পিছনে একটাই লজিক। একটা রুটি স্ট্যান্ডার্ড 40 গ্রাম ওজনের হয়। কেউ যদি দুটো রুটি খেয়ে ছেড়ে দেয়, সেক্ষেত্রে 100 গ্রামের জায়গায় সে 80 গ্রাম খেলো, 20 গ্রাম কম খেলো ভাতের রেসপেক্টে। কারণ দুটো রুটি খেয়ে লোকে ছাড়তে পারে, ভাত 100 গ্রামের কম খেয়ে লোকে সাধারণত ছাড়তে পারে না। এই একটা লজিকেই কিন্তু ভাত থেকে রুটিতে শিফট করা যায়। আদারওয়াইজ কেউ যদি 5টা রুটি খায় ভাতের জায়গায়, অনেকটা বেশি হয়ে গেল উল্টে। তারপর যদি দেখা যায় ভাতের কোয়ালিটি, ঢেকি ছাটা চাল, ব্রাউন রাইস, এগুলোতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ কমছে, ফাইবারের পরিমাণ বাড়ছে। ঠিক সেরকম মাল্টিগ্রেন আটার রুটি, সেখানে কিন্তু বাড়ছে। তেমনি সোয়াবিনের আটা কেউ যদি ইউজ করে, সেখানে পিওর প্রোটিন, সেখানে আপনার গম বা কার্বোহাইড্রেট আসছেই না। তো সেই রুটি খাওয়া কিন্তু আমার 4-5টা খেলেও ক্ষতি নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুধীরচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও এরকম ডাক্তারি এবং ডাক্তারির বাইরে সামাজিক পরামর্শ যদি পেতে চান, দেখতে থাকুন মেডিটিভস চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিভস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।